দেশে মিলল করোনার ভারতীয় ধরন, উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। আরও ৪৫ মৃত্যু, ৭ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন শনাক্ত। নির্দেশনা না মেনে রাজধানী ছাড়ছে অনেকে, গাদাগাদি করে যাত্রা, স্বাস্থ্যবিধির বালাই নেই। 2 রুটে দিনে ফেরি বন্ধ, পদ্মা পারে পারের অপেক্ষায় বহু মানুষ, ঘাটে ব্যক্তিগত যানবাহনের চাপ। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাবার আবেদন, আইন মন্ত্রণালয়ের মতামত রোববার। জিয়ার সময় পরিবেশবাদীরা কোথায় ছিলেন প্রশ্ন আওয়ামী লীগের, গাছ কাটলে আইনি পদক্ষেপ বলছেন আইনজীবীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন আজ। সাহিত্যে এঁকেছেন মানব প্রেম ও জীবনের জয়গান। দেশে করোনা ভাইরাসের ভারতীয় একটি ধরন পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, 2 জনের নমুনায় ভারতীয় ধরন শনাক্ত হয়েছে এবং আরও 4 জনের নমুনায় এর মিল রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 1285 জন। সংক্রমণের এই সংখ্যাটি 7 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। করোনার নতুন ধরনে ক্ষতবিক্ষত ভারত। দেশটিতে ছড়িয়ে পড়া ডাবল মিউট্যানেন্ট ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সীমান্ত বন্ধ করা হয়। তারপরও বাংলাদেশে মিলল B1.617.2 ধরনটি। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এরই মধ্যে 2 জন শনাক্ত হয়েছে, যাদের শরীরে পাওয়া গেছে করোনার ভারতীয় নতুন এ ধরন। আইডিসিআর এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 8টি নমুনা একই ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করেছে এবং তারা এই নমুনা পরীক্ষা করে একই রকমই ফলাফল পেয়েছে। কাজে হোল জেনম সিকোয়েন্সিং শেষ না হলে একদম ডাবল ভ্যারিয়েন্ট বা ট্রিপল ভ্যারিয়েন্ট, এগুলো তো হোল জেনম সিকোয়েন্সিং না হলে এটা বলা যাবে না। যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা 2 জনের শরীরে ভারতীয় ভেরিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত হয়। তাদেরকে আলাদা আইসোলেট করে রাখা উচিত 1 নাম্বার, এবং তারা কোথায় কোথায় কার সাথে দেখা করছে, ভারত থেকে বাংলাদেশে ঢোকার পরে সেই কন্টাক্ট ট্রেসিংটা ইমিডিয়েটলি করা উচিত, এবং শুধু কন্টাক্টের মধ্যে যারা আছে সবাইকে নিয়ে আসা উচিত, কোয়ারেন্টাইনে নিয়ে আসা উচিত এবং টেস্ট করা উচিত। এদিকে 24 ঘন্টায় করোনায় মারা গেছে আরও 45 জন। এ নিয়ে মোট মৃত্যু 11,878। 14,703 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 1,285। এ নিয়ে মোট শনাক্ত 7,72,127। নতুন করে সুস্থ হয়েছেন 2,492 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 7,06,833 জন। দৈনিক সংক্রমণ হার কমছে। এই হার এখন 8.74 আর সুস্থতার হার 91.54। আক্রান্ত মৃত্যু তালিকার শীর্ষে ঢাকা, তারপরেই রয়েছে চট্টগ্রাম। মৃতদের মধ্যে পুরুষ 26 আর নারী 19 জন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। করোনার ভারতীয় ধরনটিকে উদ্বেগজনক বলছে ব্রিটিশ জনস্বাস্থ্য বিভাগ। গবেষকরা জানান, দ্রুত সংক্রমিত হওয়ার পাশাপাশি করোনার বিরুদ্ধে তৈরি হওয়া অ্যান্টিবডিকে ফাঁকি দিতে পারে ধরনটি। সম্প্রতি নমুনা পরীক্ষা শেষে গবেষকরা একে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেন। যুক্তরাজ্যে এ পর্যন্ত এই ধরনে আক্রান্ত হয়েছে প্রায় 6 জন। বিশ্বের আরও 20টি দেশে ছড়িয়ে পড়েছে ভারতীয় ধরনটি। রিপোর্ট দুলি মল্লিকের।
মহামারী করোনায় বিপর্যস্ত ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা রেকর্ড তৈরি করছে। এক সপ্তাহে শনাক্ত হয়েছে 27,28,000। মোট আক্রান্তের সংখ্যা এরই মধ্যে 2 কোটি ছাড়িয়েছে। বাড়ছে মৃত্যুও। গবেষকরা বলছেন ভারতের এই ভয়াবহ পরিস্থিতির অন্যতম কারণ করোনার 3টি নতুন ধরন B.1.617, 1, 2 ও 3। ব্রিটিশ গবেষকরা নমুনা পরীক্ষা শেষে এই 3 ধরনকে উচ্চ ঝুঁকিপূর্ণ উল্লেখ করেন। বলেন এই ধরনটিতে স্পাইক প্রোটিনে মিউটেশন ঘটে, যে কারণে অ্যান্টিবডিকে ফাঁকি দিয়ে দ্রুত মানবদেহে প্রবেশ করতে পারে ভাইরাসটি। প্রচলিত ভ্যাকসিনও এ থেকে পর্যাপ্ত সুরক্ষা দিতে পারছে না। আক্রান্তদের মৃত্যু ঝুঁকিও বেশি। More people that are infected, the more variants you will get. It really is that straightforward. যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগ একে উদ্বেগজনক হিসেবে তালিকাভুক্ত করেছে। তারা জানান এ পর্যন্ত স্কুল, ধর্মীয় স্থান, কেয়ার হোম সহ বিভিন্ন স্থানে ভারতীয় ধরনটি ছড়িয়ে পড়েছে এমন 48টি ক্লাস্টার শনাক্ত করেছেন। এর মধ্যে বোল্টনে মাত্র 2 সপ্তাহে এ ধরনটির কারণে 24% বেড়েছে আক্রান্ত। সংক্রমণ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা GISAID এর তথ্য মতে এ পর্যন্ত বিশ্বের অন্তত 21টি দেশে ছড়িয়ে পড়েছে ভারতীয় ধরনটি। গবেষকরা জানান তারা এখনো জানেন না ঠিক কিভাবে ভারতীয় ধরনটির সংক্রমণ ঠেকানো সম্ভব। ভ্যাকসিনে পরিবর্তন নিয়ে ভাবছেন তারা। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলেই মত তাদের। দুলি মল্লিক, 21 টেলিভিশন। সরকারের বিধিনিষেধ উপেক্ষা করেই রাজধানী ছাড়ছে মানুষ। সড়কে ব্যক্তিগত গাড়ির ব্যাপক চাপ, স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে মাইক্রোবাসে ঢাকা ছাড়ছেন অনেকে। অভিযোগ আছে মাইক্রোবাসে 2-3 গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এদিকে দূরপাল্লার বাস চালু এবং পরিবহন খাতে প্রণোদনা সহ 5 দফা দাবি জানিয়েছে সড়ক পরিবহন ফেডারেশন। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা মহামারী রোধে চলছে লকডাউন। এমন বিধিনিষেধের মধ্যেই ঈদ যাত্রায় রাজধানীবাসী। আন্তজেলা বাস বন্ধ, তারপরও মানুষ ছুটছে আপন গন্তব্যে। টার্মিনালগুলো বন্ধ, একটি সিন্ডিকেট টার্মিনাল ব্যবহার করছে মাইক্রোবাস স্ট্যান্ড হিসেবে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়ার অভিযোগ এই সিন্ডিকেটের বিরুদ্ধে। সিন্ডিকেটের মানুষ আছে, ওখান থেকে ওরা বলতেছে এরকম করে যাইতে হবে, 1000 টাকা করে যাইতে হবে একজনে। 1200 টাকা নিয়েছে। ফেনি যাচ্ছে 1000 টাকা নিয়ে গেছে। 40 টাকা না খাইলে গাড়ি চলতে হবে ঠিক মতন। ওই যে মাইকও লাগাইছি, কাগজ দাও, কাগজটা লিয়ে যায়, কাগজটা নিয়েই করে কি গাড়ি ছাড়ার টাইমে 500 টাকা দিয়ে লিয়ে দেয়, কাগজটা লিয়ে। এদিকে মাইক্রোবাসগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ঝুঁকি নিয়েই মাইক্রোবাসে যাচ্ছেন অনেকে। বাবু আমরা সবাই আমার আশায় রয়েছে, এই জন্য আমি যাইতেছি। এখন বলতে পারতেছি না, এখন দাঁড়িয়ে আছি দেখার জন্য আর কি, মানে কোথায় কিভাবে যাব। না হলে ওই গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে যাবে। মোটরসাইকেলেও ঢাকা ছাড়ছেন অনেকে। পুলিশের সামনেই চলছে এসব যানবাহন। এসব যানবাহনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আর টাকাটা কে নিচ্ছে, কি হচ্ছে, এই ধরনের কোনো ঘটনার সাথে আমরা এখন পর্যন্ত কারো সম্পৃক্ততা দেখি নাই। আর এই ধরনের ঘটনা যদি কেউ করে সেটা আমরা খতিয়ে দেখব। এদিকে দূরপাল্লার বাস চলাচল সহ নানা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সড়ক পরিবহন ফেডারেশন। মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার গণপরিবহন সহ সকল গণপরিবহন এবং স্বাভাবিক মালামাল নিয়ে পণ্য পরিবহন চলাচলের সুযোগ দিতে হবে। 2 ক লকডাউনের কারণে কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের আসন্ন ঈদের পূর্বে আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে। করোনা সংক্রমণ রোধ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান সংশ্লিষ্টদের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলা বাজার রুটে দিনে ফেরি চলাচল বন্ধ। তবে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য শুধু রাতে ফেরি চলবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এদিকে ফেরি বন্ধের এই সিদ্ধান্ত আগে না জানায় ভোর থেকে ঘাটগুলোতে ঈদ যাত্রীদের চাপ বাড়ে। সৃষ্টি হয় ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ সারি। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ফেরি চলাচল বন্ধ ঘোষণার পরও ভোর থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে নানা ধরনের যানবাহনে আসতে থাকে মানুষ। পুলিশের কঠোর অবস্থানের কারণে শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখ থেকেই ফিরতে হচ্ছে তাদের। যাত্রীরা জানান মাঝরাতের এই ঘোষণা তাদের অনেকেই জানেন না। কালকে অবধি গাড়ি চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল,
আজকে দ্বিগুণ ভাড়া দিয়েও হয়তো আসছি। সকাল থেকে বাংলা বাজার পাড়ে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে রোগী নিয়ে বাংলা বাজার ঘাটে অ্যাম্বুলেন্সগুলোকে দেখা গেছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে। এখন যদি আমাদের এইভাবে আটকে রাখে তো আমাদের রোগী মারা যাইবে। ক্যান্সারের রোগী আমার একদম সলিমুল্লাহ মেডিকেলে কেবলই তো হবে, আমি পারাবার হতে পারতেছি না। অ্যাজমার রোগী ম্যাক্সিমাম টাইম অক্সিজেন দিয়ে রাখা লাগে, আমাদের আর্লি ফেরি চালু করা দরকার। কিরাই কাটতে হবে, আরও কিছু ড্রেসিং করতে হবে। এখন তো ইমার্জেন্সি ঢাকা যাওয়া লাগবে, বাট এখন তো কোনো কিছু করার নেই, সব বন্ধ করে দিচ্ছে, যাবো কিভাবে? এদিকে ভোর থেকে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে এসে বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী। ঘাটে গাড়ির দীর্ঘ সারি, ভোগান্তির শিকার আটকে থাকা চালক ও যাত্রীরা। ইমার্জেন্সি যে সার্ভিসগুলো এগুলো তো অন্তত চালু থাকবে। এই যে ফেরি বন্ধ করে ফেলছে, এই রোদের মধ্যে মানুষগুলো কষ্ট করছে, প্রজ্ঞাপন তো আগে থেকেই দেওয়া উচিত ছিল। বিআইডব্লিউটিসি জানায় সরকারের নির্দেশে ফেরি বন্ধ রয়েছে। কেবলমাত্র অসুস্থ ও মরদেহবাহী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য ফেরি চলতে পারে, আর কোনো যানবাহন পারাপার হবে না বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী বলেছেন যে যেখানে আসেন সেখানেই ঈদ করবেন, এই আলোকে আমরা এখন আজকে ফেরি বন্ধ রেখেছি। আগে থেকে বন্ধ ছিল লঞ্চ সার্ভিস। পুলিশের নজরদারি বাড়ায় ইঞ্জিন চালিত নৌকাও চলাচল করতে পারছে না। করোনা সংক্রমণের বিস্তার রোধে এমন কড়াকড়ি বলে জানিয়েছে প্রশাসন। রত্না জামান, 21 টেলিভিশন। বিদেশে চিকিৎসার বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের বিষয়ে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মতামত জানাবে আইন মন্ত্রণালয়। গণমাধ্যমকে এই তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার রাতে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে তার ভাইয়ের আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন ও বিচার বিভাগের সচিবের কাছে আসে। এ সময় আইনমন্ত্রী জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব সরকার সিদ্ধান্ত জানিয়ে দেবে। এর মধ্যে পাসপোর্ট নবায়নের জন্য বৃহস্পতিবার আবেদন করেছেন খালেদা জিয়া। সরকার বিদেশ নেওয়ার অনুমতি দিলে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত জানাবে। খালেদা জিয়াকে আদৌ বিদেশ নেয়ার প্রয়োজন আছে কিনা তা এখন সবচেয়ে বড় প্রশ্ন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু তাকে বারবার কেন লন্ডন নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে তা বোধগম্য নয় বলে মন্তব্য করেন হাসান মাহমুদ। এবং খালেদা জিয়াকে আদৌ বিদেশ নিয়ে যাওয়ার প্রয়োজন আছে কিনা সেটি হচ্ছে এখন বড় প্রশ্ন। তা আমি বিএনপিকে অনুরোধ জানাবো, শুধুমাত্র আপনাদের চিন্তাটা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে নিবদ্ধ না রেখে আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করুন। জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রপতি হয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের অধিকাংশ জায়গা জুড়ে শিশু পার্ক করেছিল। তখন পরিবেশবাদীরা প্রশ্ন তোলেননি বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী এ বিষয়ে বাস্তবসম্মত উদ্যোগ নেবেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের আত্মসমর্পণ কিংবা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক তাৎপর্য দিয়েছে তৎকালীন রেসকোর্স বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানকে। রাস্তা প্রশস্ত করার পাশাপাশি রেস্তোরাঁ গড়ে তুলতে সম্প্রতি উদ্যানের গাছ কাটার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এতে উদ্বেগ প্রকাশ করেন পরিবেশবাদীরা। তাদের উদ্বেগের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৭ই মার্চের ভাষণের স্থান ও পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করার স্মৃতি মুছে ফেলার জন্য জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রপতি হয়ে এই উদ্যানের অধিকাংশ জায়গা জুড়ে শিশু পার্ক করেছিলেন। পরিবেশবাদীরা এখন প্রশ্ন তোলেন, তখন এ ব্যাপারে প্রশ্ন তোলেন নাই কেন? সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক গুরুত্ব ও স্মৃতি অক্ষয় রেখে যে প্রকল্প নেওয়া হয়েছে তাতে বিরোধিতার কিছু নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। একদল মানুষ রয়েছে যারা শুধু সমালোচনা করেন, তাদেরকে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, আমরা আমাদের জন্মলগ্ন থেকে ক্ষমতাকে নিয়ে আমরা জন্মগ্রহণ করি নাই।
শিশু পার্ক তৈরির সময় বুদ্ধিজীবীদের নীরব ভূমিকারও সমালোচনা করেন আওয়ামী লীগ নেতারা। গঠনমূলক রাজনীতি কর্মকাণ্ডের মধ্য দিয়েই করা সম্ভব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা ও রেস্টুরেন্ট স্থাপনের বিরুদ্ধে দ্রুতই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশবিদ ও আইনজীবীরা। সোহরাওয়ার্দী উদ্যানের মূল বৈশিষ্ট্য সংরক্ষণ না করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না বলে জানান তারা। সেই সাথে কাটা এক একটি গাছের বিপরীতে 3টি করে গাছ লাগানোর মত দেন তারা। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সোহরাওয়ার্দী উদ্যান। 1971 সালের এই ময়দানেই লাখো মানুষের মহাসমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সোহরাওয়ার্দী উদ্যানের আগের নাম রেসকোর্স ময়দান। বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঘোড়দৌড় বন্ধ করে দেন। ঐতিহাসিক এই উদ্যান সংরক্ষণে আছে সর্বোচ্চ আদালতের রায়। আদালতের রায় উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা উচ্চ আদালতের রায়ের পরিপন্থী। এরই মধ্যে সচিব সহ 3 জনের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। উন্নয়নমূলক কাজ চলছে, সেটা অবশ্যই আদালতের যে নির্দেশনা এই অনুসারেই হতে হবে এবং এই অনুসারের বাইরে যদি কিছু হয় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আমরা আদালত অবমাননার নোটিশ দিয়েছি, আমরা শীঘ্রই এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করব। গাছ কাটার বিপরীতে আরও গাছ লাগানোর পক্ষে মত দেন এই আইনজীবী। ওরা এখন যে পর্যন্ত গাছ কেটেছে তারপরে যাতে আর একটাও গাছ না কাটা হয় সেটা নিশ্চিত করতে হবে। সেই প্রকল্প যেন গাছ কেটে না হয়। সোহরাওয়ার্দী উদ্যানে অনেক ফাঁকা জায়গা আছে, সেখানে হয় সেটা নিশ্চিত করা এবং এখানে কোনো বাণিজ্যিক স্থাপনা কোনোভাবেই না করা। সোহরাওয়ার্দী উদ্যানের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণের নির্দেশনা চেয়ে 2009 সালে রিট করা হয়। আদালতের নির্দেশে উদ্যান থেকে সব ধরনের স্থাপনা অপসারণ করে কমিটি চিহ্নিত স্থানগুলো সংরক্ষণ করা সহ বেশ কয়েকটি নির্দেশনা দেন উচ্চ আদালত। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। লোকারণ্য ঈদ বাজার, কারোর মধ্যেই নেই করোনার ভয়, বেশিরভাগই মানছেন না স্বাস্থ্য নিয়ম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ তদন্তে ক্যাম্পাসে কমিটি, পক্ষপাতহীন প্রতিবেদন দেওয়ার আশ্বাস। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। ঈদ বাজারে বাড়ছে ক্রেতা উপস্থিতি। এমন প্রেক্ষাপটে রাজধানীর মার্কেটগুলোতে আর স্বাস্থ্যবিধি মানছে না কেউ। অন্যদিকে শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে বেচা কেনার চেষ্টা চলছে। ক্রেতা বিক্রেতা বলছেন ভিড় বাড়ায় পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। সব শ্রেণীর মানুষের কেনাকাটার জন্য রাজধানীর নিউ মার্কেট ও গাউসিয়া পছন্দের স্থান। এসব মার্কেটে ভিড় ছিল চোখে পড়ার মতো। নির্দেশনা থাকলেও ক্রেতা বিক্রেতাদের অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। অভিযোগের শেষ নেই বিক্রেতাদের। কানে করে দাগ পড়ে যাবে। মাস্ক বসতে খুলে আসছে, এখন আমার চেহারা যদি ঘামিয়ে যায় তখন আমি কি করবো? মানতেছি না, এই যে মানতেছি, দেখেন কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, কি করবো বলে? ভাইয়া গরমের ভিতরে মাস্ক খুলে বসে রয়েছে, ভাই তো আটকে মরে যাবে বলেন। ক্রেতাদের অনেকেই মাস্ক ছাড়াই মার্কেটে এসেছেন, আবার অনেকেই গলায় ঝুলিয়ে রেখেছেন। আচ্ছা সরি এই জন্য আপনাদের। এই আশা হইতেছে, গরম হইতেছে, গাম মুছতেছি, মাস্ক খুলতেছি, অস্থিরতা লাগছে তাই। সবাই তো মাস্ক ঠিকই পরে আসছে, কিন্তু খুব মানুষের চাপ। নিউ মার্কেট এলাকায় ফুটপাতে বেচাকেনা চলছে স্বাস্থ্যবিধি না মেনেই। পানি খাইছে এখন, সেজন্য আমি মাস্ক খুলছি। গরম দেশে মাস্কটা খুলে রাখছি। বিক্রি কম বলে জানান দোকানিরা। একটু বেচাকেনা আছে, একেবারে যে নাই তা না। গাড়ি একটু ছাড়ছে মোটামুটি ঢাকার ভিতরে, ডিস্ট্রিক্ট ভিত্তিক কাস্টমার কিছু উঠতেছে। এদিকে শপিং মলগুলোতে সরকারি নির্দেশনা মেনে চলার চেষ্টা করা হচ্ছে। ভিড় বাড়লে আর স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না বলে জানান ক্রেতা বিক্রেতারা। যে আমরা যেহেতু কাস্টমার, আমরাই কিন্তু ভিড় করছি, তো আমরা যদি নিজেরা একটু সচেতন হই তাহলে মনে কিছুটা মেনটেন করা সম্ভব। মার্কেট এলাকা এবং এখানে জনসমাগম অনেক বেশি দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে একটু হয়তো হালকা অথবা যে ডিস্টেন্সটা বজায় রাখা যাচ্ছে না। ঈদের কেনাকাটায় মানুষের উপস্থিতি দেখে সংশ্লিষ্টদের আশঙ্কা হয়তো সংক্রমণ প্রতিরোধ কঠিন হয়ে দাঁড়াবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। দুয়ারে এসে পড়েছে খুশির ঈদ। করোনাকালেও তাই মার্কেটগুলোতে কেনাকাটার ধুম। গহনার বাজারেও আছে ক্রেতার ভিড়।
গরম উপেক্ষা করেই পোশাকের সাথে মিলিয়ে গহনা কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন ক্রেতারা। তারপরও বিক্রেতারা বলছেন এবার বাজার মন্দা। গহনার বাজারের খবর জানাচ্ছেন শাকেরা আরজু। করোনাকালে কড়া নাড়ছে আরও একটি ঈদ। একে তো মহামারী, তার উপরে আবার তাপদাহ। এরই মাঝে রাজধানীর মার্কেটগুলোতে কেনাকাটার ধুম। বেশিরভাগেরই মুখে মাস্ক আছে, তবে শারীরিক দূরত্ব মানার সুযোগ নেই একেবারেই। অনেকেরই কেনাকাটা প্রায় শেষ। ক্রেতারা জানান জুতো জামা কেনা শেষ, এবার পোশাকের সাথে মিলিয়ে গহনা কেনার পালা। গরম তো পড়েছে, রোজার মধ্যে কেনাকাটা করা অনেক টাফই হয়ে গেছে। একটু কসমেটিকের জন্য আসছি, যা কেনাকাটা আরো আগেই করে ফেলছি। ড্রেস আগে কেনার পর ম্যাচিং করে গহনাটা কিনবো। ইমিটেশনের দিকেই ক্রেতার নজর। সেলফে সাজানো বাহারি ডিজাইনের চকচকে গহনা থরে থরে সাজানো। রং মিলিয়ে হাত, কান আর গলার ভারী গহনা কিনেছেন অনেকেই। কেউ বা পরিবারের ছোট সদস্যদের জন্য কিনছেন চুলের ক্লিপ, নেল পলিশ, লিপস্টিক। কেউ বা কিনছেন প্রয়োজনীয় ব্যবহার্যের জিনিস। ব্যাট নিয়েছি, কসমেটিক নিয়েছি, আবার আপনার ড্রেস নিয়েছি। তো হোয়াইটিং ক্রিম, তারপর মাসাজ ক্রিম, এই তো টুকটাক যা যা লাগে। বিউটি প্রোডাক্ট আপাতত এখান থেকে এইটুকুই, আর বাকি তো আরও আছেই। বাহারি নকশার চুড়ি, নানা রঙের লিপস্টিক তো আছেই। তার হাত রাঙাতে চাহিদা আছে মেহেদির। স্প্রেটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য কিনেছি। মেহেদি নিয়েছি, ঈদ মানে তো রঙে রাঙানো, তাই এর জন্য মেহেদিটা বাবুর জন্য। তো লাস্টের দিকে আমাদের হচ্ছে কালার কসমেটিক্সটা একটু বেশি যায়, যেমন লিপস্টিক, আইলাইনার, মাস্কারা, আইশ্যাডো, এগুলো হচ্ছে বেশি যাচ্ছে। তবে দোকানিরা জানান এবার ব্যবসা জমেনি। গহনা কসমেটিক এখন মার্কেট অত ইয়া নেই, মূলত এখন টুকটাক চলতেই ছিল বেবি আইটেমটা। রোজার মধ্যে যেটা বেচে কিনা ছিল এটা এখন আর নাই আমাদের। ঈদের ছুটি এবার লকডাউনে, তবে সবার আশা কেটে যাক মহামারীকাল। পরের ঈদে বিশ্ব ভাসুক খুশির বন্যায়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দরিদ্র মানুষের মধ্যে ত্রাণের অর্থ বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মানিকগঞ্জের সিংড়া উপজেলার পৌরসভা ও 12টি ইউনিয়নের দরিদ্র মানুষদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, অনিয়ম বা দুর্নীতি হলেই সেই এলাকার জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে সিংড়া পৌরসভায় 4,621 জনকে এবং 12টি উপজেলার 19,889 জনকে 450 টাকা করে দেয়া হয়। প্রতিদিনের মতো আজও রাজধানীর বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনগুলো। এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারাও। এরকমই এক কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করছে বিএনপি। মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর বনানীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কর্মসূচি। হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয় বস্ত্র ও খাবার। কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক অভিযোগ করেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। বেগম খালেদা জিয়া এদেশের প্রধানমন্ত্রী ছিল, তার অসুস্থতা নিয়ে লুকোচুরি খেলার কোনো কারণ নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আসলে কি অবস্থা হয়েছে, কি অবস্থায় আছে, দেশবাসী অবশ্যই জানার অধিকার রাখে। ডেমরার ডগাইর এলাকায় প্রায় 900 পরিবারের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ। নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন ঢাকা 14 আসনের সাবেক সংসদ সদস্য। ঈদের একটা বস্ত্রের জন্য সবাই অপেক্ষা থেকে নতুন ঈদে নতুন একটি ড্রেস পরবে। তো আমার এলাকা যারা আছে, আমি প্রত্যেকটা এলাকায় আমি আপনার এটা অব্যাহত রেখেছি। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান DA তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে 500-এরও বেশি মানুষের মাঝে ঈদ উপহার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগকে কেন্দ্র করে কারো প্রতি বিদ্বেষমূলক আচরণ নয়, সুষ্ঠু তদন্ত শেষে পক্ষপাতহীন প্রতিবেদন জমা দেওয়া হবে, জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক ও ইউজিসি ও সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে গণসাক্ষ্য শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে বেলা 11টার দিকে তদন্ত কমিটির সদস্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসেন। এরপর তারা ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার কার্যালয়ে যান। 12:15টার দিকে তদন্ত কমিটির সদস্যরা ভারপ্রাপ্ত উপাচার্য ও রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক করেন। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগের নিষেধাজ্ঞা অমান্য করে গেল বৃহস্পতিবার শেষ কার্য দিবসে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান 141 জনকে নিয়োগ দেন। ওই দিনই শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। মন্ত্রণালয় যেই কথা বলেছে সেই অনুযায়ী আমরা এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে সবার সাথে আমরা কথা বলেছি। আমরা সকল তথ্য উপাত্ত সংগ্রহ করেছি, কাগজপত্র আমরা দেখেছি। আমরা বিষয়গুলো বিশ্লেষণ করব, অ্যানালাইসিস করে আমাদের প্রতিবেদন আমরা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেব। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সারা দেশে চাল সংগ্রহ শুরু, মিলারদের কাছ থেকে কেনা হবে 16 আগস্ট পর্যন্ত। সিনোফার্মের ভ্যাকসিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবুজ সংকেত, অনুমোদন পেতে পারে সিনোভ্যাক। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। সারা দেশে সরকারিভাবে বোরো চাল সংগ্রহ শুরু হয়েছে। রাজধানী থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁ সদর উপজেলা থেকে 19,929 টন সিদ্ধ চাল কেনা হবে। জয়পুরহাটের খাদ্য বিভাগ জানায়, চলতি মৌসুমে সদর উপজেলায় 40 টাকা কেজি দরে 5,661 টন চাল এবং 27 টাকা কেজি দরে 2,401 টন ধান কেনা হবে। আগামী 16 আগস্ট পর্যন্ত মিলারদের কাছ থেকে চাল কেনা অব্যাহত থাকবে। এদিকে ঝিনাইদহে করোনার প্রাদুর্ভাবে অসহায় দরিদ্র এক কৃষকের ধান কেটে দিয়েছে যুবলীগ। করোনাকালীন শ্রমিক সংকটের কারণে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় কৃষকদের ধান কেটে দিল উপজেলা কৃষক লীগ। এবার ব্যবসা বাণিজ্যের খবর। বাণিজ্য সম্প্রসারণে গুণগত ও মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং রপ্তানিতে সর্বাত্মক সহায়ক হিসেবে সরকার কাজ করবে, জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। গাজীপুরে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে মন্ত্রী বলেন, করোনার এই সময় এমন পদক্ষেপে নতুন কর্মসংস্থানের সুযোগ যেমন তৈরি হবে, অর্থনীতির চাকাও তেমনি সচল হবে। পরে ভিডিও কনফারেন্সে এনার্জি প্যাকের ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে যুক্ত ছিলেন এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের পরিচালনা পর্ষদের সকল সদস্য। 1995 সাল থেকে পথ চলা শুরু করে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন বিভিন্ন শিল্পপণ্য রপ্তানিও করছে কোম্পানিটি। জাতির কাছে যে আমাদের আজকে অঙ্গীকার, যে আমাদের কর্মসংস্থান, ঘরে ঘরে যে আজকে কর্মসংস্থান সৃষ্টি করা, তাতে আপনারা বিশাল অবদান রাখছেন। সেই জন্য আপনাদেরকে সরকারের পক্ষ থেকে, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শেষ করব বিশ্বকবির জন্মদিনের খবর দিয়ে। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন। 1268 বঙ্গাব্দের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম নেন বাঙালির অন্যতম প্রবাদ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। মানব প্রেমের পাশাপাশি প্রকৃতি ও প্রগতিবোধ তার সাহিত্য শিল্পকর্মের প্রধান উপজীব্য। ঋষি কবির সৃষ্টিতে আছে বিস্ময় ও অন্তত জিজ্ঞাসা, আছে অসীমের বন্দনা। রবীন্দ্রনাথ তার জীবন জুড়ে গেয়েছেন জীবনের জয়গান। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। বাঙালির অস্তিত্ব জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুর। ধ্রুবতারার মতো উজ্জ্বল তার উপস্থিতি। রবির আলোয় ঐশ্বর্যমণ্ডিত হয়েছে বাংলা সাহিত্য।
1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের। বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদা দেবীর চতুর্দশ সন্তান রবি। শৈশবে প্রথাগত বিদ্যার বাইরে প্রকৃতির অপার লীলার প্রতি বিস্ময় ও প্রশ্ন তাকে নিয়ে গেছে প্রজ্ঞার সন্ধানে। জীবন ও জগতের অনুসন্ধানেই গড়ে উঠেছে তার নিজস্ব জীবনবোধ। বর্ণময় কর্মজীবনে প্রায় 2000 গান, 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও 95টি ছোট গল্প ছাড়াও 2000-এর অধিক ছবি এঁকেছেন তিনি। প্রেম, পূজা, প্রকৃতি কিংবা প্রতিবাদকে তিনি বেঁধেছেন শব্দে, চিত্রে এবং জীবনাচরণে। তার বোধের জগৎ আজও বাঙালির প্রেরণার উৎস। মানব কল্যাণ চেতনা রবীন্দ্র সাহিত্যের মর্মে মর্মে প্রকাশিত এবং আজকের দিনেও সেই মানব চেতনাটি তার সাহিত্যকে কালোত্তীর্ণ করে রেখেছে। একটি সমন্বয়বাদী চেতনা তার মধ্যে ছিল এবং সেখানে প্রাচ্য পাশ্চাত্য এই বিভাজনকে অতিক্রম করে তিনি একটি বিশ্ব মানব সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন, নিজেকে ভেবেছেন বিশ্ব নাগরিক হিসেবে। 1913 সালে গীতাঞ্জলি কাব্য গ্রন্থের জন্য প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে নোবেল পান রবীন্দ্রনাথ। জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিবাদে কবি ত্যাগ করেন নাইট উপাধি। পরাধীন হয়ে ভ্রমিছ দিন প্রাণ। নিবিড় যোগাযোগ ছিল গান্ধীর সহ স্বদেশী আন্দোলনের সঙ্গে। আন্দোলন, রাষ্ট্রনীতি, রাজনীতিতে নিজের মত প্রকাশ করেছেন শব্দের শক্তিশালী গাঁথুনিতে। যুগে যুগে উচ্ছ্বসিত হতে থাক বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। অপার ঐশ্বর্যের অধিকারী হয়েও রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসীমের পূজারী, তাই তার উচ্চারণে ছিল দীর্ঘশ্বাস। এমন রিক্ত বোধ উচ্চারিত সৃষ্টিকর্মে তিনি পূর্ণ করেছেন বাংলা সাহিত্য ভাণ্ডারকে। অসীমের সন্ধান আর সাধনায় নিজেকেই খুঁজে ফিরেছেন বারবার। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশে মিলল করোনার ভারতীয় ধরন, উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। আরও 45 মৃত্যু, 7 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন শনাক্ত। নির্দেশনা না মেনে রাজধানী ছাড়ছে অনেকেই, গাদাগাদি করে যাত্রা, স্বাস্থ্যবিধির বালাই নেই। 2 রুটে দিনে ফেরি বন্ধ, পদ্মা পাড়ে পারের অপেক্ষায় বহু মানুষ, ঘাটে ব্যক্তিগত যানবাহনের চাপ। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাবার আবেদন, আইন মন্ত্রণালয়ের মতামত রোববার। জিয়ার সময় পরিবেশবাদীরা কোথায় ছিলেন প্রশ্ন আওয়ামী লীগের, গাছ কাটলে আইনি পদক্ষেপ বলছেন আইনজীবীরা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।